প্রশ্ন অনেকগুলো রয়ে গিয়েছে। 172 পাতার যে রায়, বিচারক অনির্বাণ দাসের যে রায়, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখলে প্রশ্নের পর প্রশ্ন প্রতিদিন নতুন করে জাগছে মনে। বহু প্রশ্ন তুলছেন মৃতার পরিবার, তার বাবা মা, তারাও অনেক প্রশ্ন তুলছেন, এবং সেই সব প্রশ্নের সন্তোষজনক জবাব এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আইনি প্রক্রিয়া এখন যেখানে আছে তার সম্পর্কে একটা জিনিস শুধু বলে রাখি, যে সিবিআই, যারা হচ্ছে প্রসিকিউটিং এজেন্সি, রাষ্ট্রের হয়ে যারা তদন্ত করছিল, তারা সিবিআই, তারা তো অবশ্যই কোর্টে গিয়েছে, হাইকোর্টে গিয়েছে শাস্তি বাড়ানোর দাবি নিয়ে। রাজ্য সরকারও হাইকোর্টে গিয়েছে, যদিও রাজ্য সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন হয়েছে, কারণ রাজ্য সরকার তো কোনো পার্টি ছিল না মামলাতে, প্রশ্ন রয়েছে। কিন্তু সঞ্জয় রায় এখনো পর্যন্ত সে কিন্তু কোনো আবেদন করেনি। এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আলোচনা করব খুন ও ধর্ষণের তদন্ত বিচার নিয়ে। যে সমস্ত তথ্য প্রমাণ পেশ করা হয়েছে বিচারকের সামনে, তাতে যথেষ্ট কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো আইনজীবী এটা অভিমত যে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তার ভিত্তিতে এর থেকে লঘু সাজা হলেও অবাক হওয়ার ছিল না। এমনকি তারা বলছেন উচ্চতর আদালতে এই সাজা আরো লাঘব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আরো হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আইনজীবী হিসেবে আপনার মতামত জানতে চাই। আমি ওই মতের সঙ্গে সহমত। আপনারা দেখবেন কামদুনি মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, সবাইকে উল্লসিত ছিলেন, কিন্তু আদালতের যে বিচার প্রক্রিয়ার যে তদন্ত, মানে বৈচারিক তদন্ত যাকে বলে, পরিভাষায় বলি আমরা জুডিশিয়াল রিভিউ আর স্ক্রুটিনি, যখন হবে তখন এই রায়ও টিকবে কিনা, এই সাজা তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন সেটা সর্বত্রই প্রমাণিত হবে। কেন তদন্তকারী সংস্থারা তারা একজনকে অভিযুক্ত করেছেন। সবচেয়ে বড় লজ্জার হচ্ছে যে একটি ঘটনা, সেই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রটাকে সামনে আনা হলো না। তদন্তের মূল কাজই তাই। অনেক ছোটখাটো আমরা তথ্য পাচ্ছি যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাক্ষ্য লোপাট করারও চেষ্টা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ তদন্ত করে আদালতে তাদের বিচারে আনা হলো না। বিচারে আনা হলো একজনকেই, এবং একজনই যদি অভিযুক্ত হন তাহলে সাজা একজনই পাবেন। অনেকে বলছেন ওকেই কেন দিল, আরে ওকে দিল, ও ছাড়া তো কি বিচার প্রক্রিয়ার মধ্যে আসেনি। এটা তদন্তকারী সংস্থা। রাষ্ট্রের যে ভূমিকা, রাজ্যের যে ভূমিকা, বা তদন্তকারী সংস্থার যে ভূমিকা, তারা তথ্য খুঁটিয়ে বার করবেন তদন্ত করে, এবং সেই তথ্য আদালতে পেশ করবেন। এই সততার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ক্রিমিনাল মামলা সাজা দেওয়ার ক্ষেত্রে। আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি তদন্তকারী সংস্থা ব্যতিক্রমী 2-4টে বিষয় ছাড়া তারা সঠিকভাবে তদন্ত করেন না। এবং আরজিকর ঘটনা যা আপনারা শুনতে পাচ্ছেন, তদন্ত যেভাবে হওয়া উচিত ছিল, যে যুক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত ছিল, যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে তদন্ত হওয়া উচিত ছিল, তা করেনি সিবিআই। খুব দুঃখের এটা। ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে অনাস্থা তৈরি হবে এবং নৈরাজ্য তৈরি হবে। সেই কাজ করতেই সিবিআই সাহায্য করলেন বলে আমার আশঙ্কা। তাই যে সাজা হয়েছে, এই সাজা উচ্চ আদালতে টিকবে কিনা আমি অবাক। আমার আরো খারাপ লাগছে যে সিবিআই কেন আবেদন করবে যে তাকে ফাঁসি দাও। সিবিআই তো এই আবেদন করা উচিত হয়নি, অত্যন্ত অন্যায়। যদি তাকে সাজা না দিত তাহলে একটা কথা ছিল। একমাত্র নির্যাতিতার পরিবার তারা আবেদন করতে পারেন আরো কত সাজা দাও। এইটা প্রকৃতপক্ষে নির্যাতিতা পরিবারের দাবি, এটা তো সরকারের দাবি হওয়া উচিত না। সরকার অভিভাবক, সরকার তো পাড়ার মাফিয়া নেতা নয় যে আমাকে খুন করে গেছে আমি পাল্টা খুন করে দেব। এই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হচ্ছে যে উচ্চ আদালতে যদি ঠিক মতো জুডিশিয়াল স্ক্রুটিনি হয় তাহলে সাজা কমতেও পারে। হ্যাঁ, সেটাই অধিকাংশ, আমিও যাদের সঙ্গে কথা বলছি তাদের সেটাই মত, এবং তাতে কিন্তু সাধারণভাবে সমাজের ক্ষোভ আরো অনেক বাড়বে।
এই লার্জার কনস্পিরেসিটা হসপিটাল প্রেমিসেসে কে করতে পারে? একমাত্র অথরিটি। যে কথা তমানস বললেন এবং খুব ঠিকভাবেই বলেছেন যে এটা একটা ইনস্টিটিউশনাল কমিশন অফ ক্রাইম। তা না হলে প্রিন্সিপাল তার কলেজের ভেতরে তার একজন সহকর্মী খুন হলেন, ধর্ষণ হয়েছে কিনা আমার সন্দেহ আছে, খুনটাই ছিল মূল লক্ষ্য। তিনি সারাদিন বসে থাকলেন, কোন রকম ভাবে রিপোর্ট করলেন না। রাত্রিবেলা এফআইআর লিখছেন যিনি, তিনি এফআইআর লেখাচ্ছেন তৃণমূলের এক নেতা যে মমতার উপর আমাদের ভরসা আছে বা মুখ্যমন্ত্রীর ভরসা আছে। কোন এফআইআর এইরকম লেখা থাকে? এগুলোই তো পার্ট অফ কনস্পিরেসি। চিফ মিনিস্টার বলছেন আমি সকাল থেকে মনিটর করেছি, সারাদিন ঘুমোতে পারিনি। এমন কোনো ঘটনা আছে ইতিপূর্বে যেখানে চিফ মিনিস্টার কোনো একটা মার্ডার নিয়ে এতটা শঙ্কিত বা চিন্তিত? এই সমস্ত দিকগুলোই দেখে আমরা সিবিআই তদন্তের আদেশ পেয়েছিলাম আদালতের কাছ থেকে। কি দুর্ভাগ্য আমাদের, আমরা বলি তো যে আমাদের দেশের তদন্তকারী সংস্থারা কেউ অটোনমাস নয়, তারা নিয়ন্ত্রিত মন্ত্রীদের দ্বারা। যতদিন না আমাদের দেশে এই সেন্ট্রাল এজেন্সিগুলো অটোনমাস হচ্ছেন এবং তাদের আমরা দায়বদ্ধ করছি পার্লামেন্টের কাছে, ততদিন কিন্তু তদন্ত করে সত্য উদ্ঘাটন করে আসল অপরাধীরা তো সমাজের মাথা। এই সঞ্জয়টা চিচকে ও কি করে এত বড় অপরাধ সংগঠিত করবে? এতে তো সাধারণ বোধ বুদ্ধিতে প্রথম দিন থেকেই মনে প্রশ্ন আসছে। হাসপাতালের ভেতরে একজন চিকিৎসককে একটা সিভিক ভলেন্টিয়ার হাঁটতে হাঁটতে ওপরে চলে গেলেন, গিয়ে ধর্ষণ করে চলে এলেন। এই সমস্ত যুক্তিসঙ্গত কথা উঠলে কালকেই দেখবেন তৃণমূলের নেতারা বলবেন যে যারা আজকে প্যানেলে ছিলেন তারা সবাই সঞ্জয়কে বাঁচাতে চাইছেন। আসলে যারা অপরাধ করলেন তারা কিন্তু ডঙ্কা বাজিয়ে চলে গেলেন এবং সিবিআই প্রকৃতপক্ষে এই অপরাধীদের আড়াল করে গেলেন। তা না হলে সিবিআই এর পক্ষ থেকে আপিল করে ফাঁসি চাই, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত অনৈতিক, এটা ভাবা যায় না। সিবিআই বরং করতে পারতেন যে অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে সেই তদন্ত যাতে ত্বরান্বিত হয়, আমরা রিপোর্ট দিয়েছি, আদালত আবার বিচার করুক, সেটা করছেন না। এবং কখন করলেন আরো দেখুন, রাজ্য সরকার সেটা কি আইনের দিক থেকে সম্ভব? অনেক অনেক দর্শকের প্রশ্ন সেটা আসছে, সম্পূর্ণ নতুন করে তদন্ত করে প্রয়োজন নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিটের ডিমান্ড তো আমরা করেছিলাম। ক্রিমিনাল কেসে তার ক্রিমিনালিটির বিভিন্ন আঙ্গিক আছে। আজকে যদি ধরেও নিই বা মেনেই নিচ্ছি যে সঞ্জয় এই কর্মটা করেছেন, তা প্রশ্ন উঠবে সঞ্জয় হঠাৎ এই কর্ম করলে কেন? এবং সেটা হাসপাতালের ভেতরে, পুলিশ আউটপোস্ট সেখানে আছে, সেখান থেকে উপরে চলে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই রহস্যজনক ভূমিকা নিলেন কেন? এ তো সাধারণ বুদ্ধি বৃত্তি যে কোনো মানুষ তাদের প্রশ্নগুলো করবেন, সেই প্রশ্নের সমাধান তো তদন্তে আসা উচিত ছিল। তাহলে কিসের ভিত্তি তারা একজন ওসিকে, একটা কর্মরত ওসিকে কলেজের প্রিন্সিপালকে কাস্টাডিতে নিলেন? এটা ছেলে খেলা নয়। একটা কর্মরত ওসিকে কাস্টাডিতে নিয়ে নেওয়া হলো, তো তার লজিক্যাল কনক্লুশনটা কোথায়? তার লজিক্যাল কনক্লুশন এই যে আমি অ্যাপিল করে বলছি যে সঞ্জয়ের কেস ঝুলিয়ে দাও। অনেক বড় রাজনৈতিক প্রশ্ন এসে যায় এর সঙ্গে। একটা আপনি যে বলছেন তার থেকে দাঁড়ায়, তাতে দেখুন, বিকজ দ্য সিবিআই অফিসাররা এত অপদার্থ যে তারা এই ক্রাইম সিন রিকনস্ট্রাকশন বা আঙুলের ছাপ নেওয়ার মতো জিনিসগুলো, যেগুলো ক্লাস 6-7 পড়া বাচ্চারা জানে, সেগুলো তারা জানেন না তা তো নয়। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো যে কোনো কারণে তদন্ত মাঝপথে হঠাৎ করে সিবিআই কে দেওয়ার পরে তদন্ত যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি কোনো কারণে মাঝপথে, বিশেষ কোনো কারণে, বিশেষ কারণ নির্দেশে কি সেটা বন্ধ হয়ে গিয়েছিল? মানে এছাড়া তো কোনো আমি লজিক্যাল কনক্লুশন কিছু দেখি না। আমি তো এই আশঙ্কা যেদিন থেকে গতিপথ পরিবর্তন হলো সেদিন থেকেই বলছি, আমার আশঙ্কা থাকছে যে এই তদন্ত যথাযোগ্য পরিণতির দিকে যাবে কি না। আমি আশঙ্কা প্রকাশ করেছি, আমার আশঙ্কা ভুল হলে পরে আমি সবচেয়ে বেশি খুশি হব। কেন? একটা এইরকম জঘন্য অপরাধের সত্যতা সামনে আসবে। তদন্তের মূল লক্ষ্য যে অপরাধ করেছে তাকে সাজা দেওয়া নয় শুধুমাত্র, বরং কেন এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে, তা না হলে সমাজে আমরা সংস্কারটা করব কি করে?
এটা কিন্তু হঠাৎ একজন তিনি এমন ভাবে যৌন তাড়িত হয়ে পড়লেন, রাস্তার উপর দিয়ে এক মহিলা যাচ্ছিলেন তাকে ধরে রেপ করলেন নয়, হ্যাঁ এগুলো ভাবতে হবে। একদম। সুতরাং অন্যান্য ধর্ষণের কথা তুলে এই ধর্ষণের গুরুত্বটাকে, ধর্ষণ তো নয়, আমি বলে হত্যাকাণ্ড করে ধর্ষণের এটা নাটক, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে ডেফিনেটলি রাজনীতি আছে, এবং এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা প্রভাবিত হচ্ছেন কোনো একটা সময় গিয়ে রাজনীতির দ্বারা।